আসসালামু আলাইকুম। আমাদের দেশে ব্যাংকিং সেক্টর নিয়ে আসলে সবারই একটু নানান চিন্তা, দুশ্চিন্তা বিরাজ করছে। কারণ সম্প্রতি আমরা দেখেছি যে পত্রপত্রিকায় লেখা হচ্ছে কিংবা রিপোর্ট হচ্ছে যে মানুষ ব্যাংকের থেকে টাকা তুলে হাতে নিয়ে নিচ্ছে। এটা একটা খুব একটা ভালো সংবাদ নয়। কারণ ব্যাংকিং সেক্টরটাও টিকে থাকতে হবে এবং মানুষেরও টাকা রাখার একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো এর মধ্যে দেখা যায় যে মাঝে মাঝেই যে যারা ঋণ নেয় তাদের ঋণ মৌকুব করে দেওয়া হয়। তো এটা নিয়েই যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন গত 5 তারিখে একটা ছাত্রদের একটা ডিবেট হয়েছিল। সেই ডিবেট অনুষ্ঠানে তিনি বলেছেন যে যে ঋণ খেলাপিদের সুদ মৌকুব করা আপত্তিকর। যে এই টাকাটা আসলে তো ঋণেরই টাকা। তো যারা ঋণ নিচ্ছে তারা যদি ঋণ পরিশোধ করতে না পারে, সুদ যদি পরিশোধ করতে না পারে, তাহলে ব্যাংকগুলো কিভাবে চলবে এবং দেশেরই বা উন্নয়ন কিভাবে হবে? কারণ যারা ঋণ নেয় তারা তো যাতে ঋণ দিতে পারে সেই ব্যবস্থা করেই তো নিচ্ছে এবং এটাই তো বিধান। একটি রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা নিবে, সেই টাকাগুলোর সুদ হবে, তারা ব্যবসা করবে, দেশে বিদেশে টাকা তারা পাঠিয়ে দিবে। তো শ্রমিকদের ন্যায্য মূল্য দিবে না, মজুরি দিবে না ঠিক মতন, কিন্তু সেখানে আবার তারা যখন সুদ জমা হতে থাকে তখন সুদ মওকুফ চায় এবং সেটা ব্যাংকগুলো মওকুফ করে দেয়। সেই জন্যই তিনি বলেছেন যে ঋণ খেলাপিদের সুদ মওকুফ করা আপত্তিকর। সরকারি ব্যাংকগুলো যে 50,000 কোটি টাকা সুদ মওকুফ করেছে তা খেলাপি ঋণ হিসাবে গণ্য করা উচিত, এটা ডক্টর ফরাসউদ্দিন বলেছেন। কারণ এটা তো একটা ঋণ। আমরা যারা মধ্য আয়ের লোক, যারা নিয়ে বাড়ির জন্য কিংবা ঘরের জিনিসপত্র কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিই, কিন্তু সেই ঋণ তো আমরা পরিশোধ করি। যে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যারা ছোট ছোট ঋণ নিচ্ছে তারা তো ঋণ কখনোই মওকুফ পায় না। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে তারা কেন মওকুফ পায়? তাদের বড় বড় ইন্ডাস্ট্রি, তাদের ব্যবসা বাণিজ্য। আর যদি তারা এভাবে ঋণ যদি করে এবং ঋণের যে সুদ থাকে সেই সুদ যদি দিতে না পারে তাহলে সেই পার্টিদেরকে কেনই বা ঋণ দেওয়া হয়? তো তিনি এক কথা বলেছেন এভাবে যে এই অনুষ্ঠানে যে এবারের বাজেটে আইএমএফের প্রভাব থাকায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার তেমন কোনো দিক নির্দেশনা দেখা যায় না। তাহলে যারা পাচার করেছে অর্থ তাদের টাকা ফিরিয়ে আনার জন্য তো সেরকম কোনো দিক নির্দেশনা নেই, তিনি অভিযোগ করেছেন। অর্থ পাচার, দুর্নীতি ও ঋণ খেলাপি চক্র রোধ করা না গেলে এটা সরকারের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে, তিনি বলছেন। বড় বড় ঋণখেলাপিদের ঋণের সুদ মাফ করা এটা আসলে একটি আপত্তিকর জিনিস। এই টাকাটা তো এই দেশের মানুষের। তাই যদি এভাবে যদি 50,000 কোটি টাকা মাফ করা হয় তাহলে এই ব্যাংকগুলি বা কীভাবে চলবে? আর ব্যাংকগুলি যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য তো মানুষ ব্যাংক থেকে টাকা তুলে হাতে রেখে দিচ্ছে। এই যে ব্যাংকে টাকা রাখাটা অনিরাপদ, এটা তো খুব একটা ভালো লক্ষণ না। কারণ ব্যাংকের মতো চলবে, আইন আছে, কানুন আছে। সে আইন কানুন অনুপাতে ঋণ দিবে এবং ঋণের সুদ তারা আদায় করবে। কিন্তু যখনই জমা হতে থাকে তখন সেই ঋণের সুদ মাফ করে দেওয়া হয়। এটা আসলে বোধগম্য নয়। কেন এরকম হচ্ছে এবং এটা বন্ধ করা উচিত কিনা এটা নিয়েও তো আমাদের ভাবতে হবে। না ভাবলে কীভাবে হবে? বর্তমানে যে মূল্যস্ফীতি 9% বলা হলেও তিনি বলছেন যে 9% না, 10% মূল্যস্ফীতি। তারপরে ফরাসউদ্দিন সাহেব আরও বলেন যে বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি 6.5 6.6% হবে বলে সংসদে বলা হয়েছে, কিন্তু তিনি বললেন যে না, এটা কখনোই অর্জন করা সম্ভব হবে না। তো এই যে মুদ্রাস্ফীতি, এই যে 9 কিংবা 10 যাই হোক, এটা সাধারণ মানুষের জন্য কতটুকু কষ্টকর সেটা সাধারণ মানুষই বোঝে। বাজারে গেলে প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমূল্য। সেখানে তরি তরকারি থেকে শুরু করে মরিচ 320 টাকা করে কেজি, আলু হুড়হুড় করে বাড়ছে, ডিমের দাম বাড়ছে, সব কিছু বাড়ছে। এবং এভাবে যদি
জ্বালানি মানে মজুতদারি করে, যারা মজুতদার, তাদের সাথে যদি সরবরাহের যদি একটা মানে সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু বাজার ব্যবস্থা আরও বেশি অস্থির হয়ে যাবে। যারা মজুতদার তারা চিরদিন মজুত করবেই, কিন্তু সেই মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থাও তো আমরা পর্যন্ত দেখি না। গত কয়েকদিন আগে দেখলাম মিয়ানমারে চালের হঠাৎ করে ঊর্ধ্বমূল্য হওয়াতে সেখানকার যে সরকার, সেনা সরকার আছে, তারা 11 জনকে অ্যারেস্ট করেছে, ব্যবসায়ীদেরকে। এবং সেখানে একজন জাপানি একজন ব্যবসায়ীও আছেন। এই যে যখন তাদেরকে অ্যারেস্ট করা হলো, তখন কিন্তু বাজারে একটা প্রভাব পড়েছে এবং বাজারে ওই চালের দাম কমে গেছে। আমাদের দেশে তো সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখি না। যারা মজুতদার তারা তো তাদেরকে তো আমরা চিনি জানি, আইন প্রশাসনের লোকটা তারা তো অবশ্যই চিনে জানে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? তাদের যদি সিন্ডিকেট ভাঙ্গা কি কঠিন কিছু? যদি সরকার আন্তরিক হয় এবং প্রশাসন যদি চায়, তাহলে অবশ্যই এই সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব। কিন্তু এই সিন্ডিকেটের দৌরাত্মে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, সাধারণ মানুষ হলো 99%, আর এই মজুতদার তারা হচ্ছে 1%। এই 1% লোকের দ্বারা আমরা 99% লোক ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা সরকারকে অবশ্যই এই ব্যাপারে তোড়জোড় ব্যবস্থা নিতে হবে। দেশে আইন আছে, কানুন আছে, তার প্রয়োগ হতে হবে। কিন্তু আইন থাকলেই তো হবে না যদি তার প্রয়োগ না থাকে। এখন আইন আছে, যারা চোরাকারবারি, যারা মজুতদার, যারা কালোবাজারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন যথেষ্ট আছে। কিন্তু সেই আইনগুলো যদি প্রয়োগ না হয়, তা এই আইন থেকে লাভটাই বাকি। এবং সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তিগুলো তো আমাদের সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। যে সাধারণ মানুষ যখন বাজারে যায়, যে কিভাবে যে তারা সে বাজার থেকে ফিরে আসে, যা কিনতে চায় তা কিনতে পারে না, এই যে একটি মানে দুর্বিষহ অবস্থা, সেই অবস্থার শিকার যারা সুবিধাবাদী কিংবা যারা নিয়ে অর্থবিত্ত কামাচ্ছে অন্যায়ভাবে, তাদের তো বেশি পয়সা খরচ করা তাদের জন্য কোনো সমস্যা না। কিন্তু যাদের নির্দিষ্ট আয়, ছোট চাকরি করে, মধ্য চাকরি করে, কিংবা সরকারি যে কোনো চাকরিজীবী, এই চাকরির পয়সা দিয়ে একটি মানুষ তার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিজন নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখা, তারপরে আত্মীয় স্বজনকে সহায়তা করা, তাদের বিয়ে শাদিতে যাওয়া, এগুলো আসলে এখন খুব কঠিন বিষয় হয়ে গেছে। সবাই একটু সব কিছু এড়িয়ে চলার চেষ্টা করছে। এটা তো একটা জীবন নয়। কিন্তু রাষ্ট্র থেকে তো আমরা এটা প্রত্যাশা করি যে প্রতিটি মানুষ যা আয় করবে, সে আয় অনুপাতে ব্যয় করে সুন্দরভাবে জীবনযাপন করবে। অত বড়লোকই হওয়ার দরকার নেই, কিন্তু মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা আছে, তারা তো মানে শাক ভাত খেয়ে, ছোটো একটা মাছ খেয়ে তারা বাঁচতে চায়। কিন্তু ছোটো মাছের দামও তো সবচেয়ে বেশি। তো এই অবস্থায় আমরা যা ধরি তাই তো মূল্য বৃদ্ধি। তো সেখানে যদি এইভাবে ব্যাংকের টাকা নিয়ে যদি তারা সুদ না দেয়, তাহলে কিভাবে ব্যাংকগুলো চলবে? আর ব্যাংকগুলো যদি এভাবে সব দুর্বল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ ব্যাংকের উপর কীভাবে আস্থা রাখবে? এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাববার বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।